এই দেখুন এইগুলো হচ্ছে ওনাদের বাগানের, এই যে এই লেবুগুলো ওনাদের বাগানের লেবু, ওনাদের নিজের ক্ষেতের লেবু এখানে নিয়ে এসছে। এইগুলো কিন্তু এই যে 50 টাকা। এখানে এই শহরের মধ্যে 46টা মদের দোকান আছে। এবার সেই মদের দোকানে এত পরিমাণে এরা মদ কেনে, কালকে আমার আরেকটা দাদা এখানে একটা হিসাব দিচ্ছিল, তো এরা নাকি দিনে পার ডে মিনিমাম 30,000 টাকার মদ এরা কেনে, 30,000 টাকা ডেইলি। আর আপনি গড়ে 40টাই দোকান ধরুন, তাহলে 40 × 30 মানে প্রায় 12 লাখ টাকার মদ এরা দিনে খায়। এই শহরে কটাই বা লোক খায় 12 লাখ টাকার মদ দিনে খায়। আর একটা ব্যাপার, যে মদের দোকানগুলো আছে সেই দোকানগুলো একটারও মালিক এই অরুণাচলের ট্রাইবালসরা না, যে এইখানকার মানুষের কাজ সেরকম কোনো নেই, মানে এরা যে বড় কোনো বিজনেস চালায় সেরকম কিছু না, বড় বিশাল চাকরি করে সেরকম না। বেশিরভাগ মানুষ একটা ভালো লাইফস্টাইলে তারা জীবন কাটায়। এবার কিছু মানুষ তো গরিব আছে, তবে এই মেইন সুন্দরভাবে জীবন কাটানোর পিছনে রহস্যটা কি, পয়সা আসে কোথা থেকে? তো সুপ্রভাত, একটা নতুন সকালে। তো আজকে রবিবার, আর রবিবারে হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সব দোকান বন্ধ। দোকান শুধু না, দোকান, তারপরে ট্রান্সপোর্টের যে কোনো ধরনের গাড়ি, সে ট্যাক্সি হোক বা ট্রাক হোক, লরি হোক, সব কিছু বন্ধ থাকে। আর মেইনলি বন্ধ থাকে 12টা অবধি। 12টার পরে একটু একটু করে খোলে। এবার সব দোকানপাট আবার খোলে না, কিছু কিছু চায়ের দোকান, তারপরে পরোটার দোকান, এইগুলো কিছু কিছু খোলা পাওয়া যায়, মেডিসিনের দোকান খোলা পাওয়া যায়। আর কিছু ট্রাক চলে, সেটা 12টার পর থেকে, কিন্তু তার আগে অবধি একদম পুরো বন্ধ। শুধু খোলা থাকে ওই চায়ের দোকান টোকান কিছু একটা খোলা থাকে। আর এখানে সবাই খ্রিস্টান, তো তাদের দোকান সবই বন্ধ। যারা অন্য জায়গার মানুষ, মানে ধরুন বাঙালি হোক, বিহারি হোক, তারা কিছু কিছু খোলা রাখে। এই যে একটা দোকান আছে, এইটা দেখুন, এই যে সকালে আপনি পরোটা, চাটা এরকম পেতে পারেন, সেরকম একটা দোকান খোলা। তো এবার আমি উপরে নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে হচ্ছে এদের প্রেয়ারের দিন। তো প্রেয়ার মানে ভগবানের প্রার্থনার দিন। তো উপরে হচ্ছে একটা চার্চ আছে, চার্চের দিকে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে এরা কীভাবে কী প্রেয়ার করে সেটা একটু দেখার ইচ্ছা আছে। আর চার্চ খুব সুন্দর করে তৈরি করে, তো এরা দেখতে দেখতে খুব সুন্দর হয়। এই দেখুন, এই উপরের দিকে যাচ্ছি আমি, চার্চের দিকেই। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। এইগুলো কিন্তু এরকম রাস্তার পাশে এরকম বাগান দিয়ে ফুল ফুটে আছে, সূর্যমুখী ফুলের মতনই দেখতে, কিন্তু সূর্যমুখী ফুল না। এই দেখুন, এরকম আমি নাগাল্যান্ডে না অনেক জায়গায় দেখেছি, অনেক এরকম পাহাড়ি গাছ, তাতে ফুল টুল। এই যে এই গাছটাও আমাদের ওইদিকে মানুষ ফুল গাছ হিসাবে লাগায়। আমি আরেকটা গাছ দেখাচ্ছি, এগুলো বাগানের মধ্যেই হয়ে থাকে। এই দেখুন, এই যে পাতাতেই ফুল ফুল মতন, পাতাগুলোই এরকম সাদা টাইপের হয়, পাতা বা ফুলও হতে পারে এগুলো। তারপরে এই যে আরেকটা গাছ, এই দেখুন, এই যে এটাকে বলে চেরি, বন চেরি। এই যে এটাকে চেরি বলা হয়, বা বনের স্ট্রবেরি বলা হয়, এরকম টাইপের একটা। তো এবার দেখুন, এবার আমি চলে এসেছি ওই চার্চের সামনে, ব্যাপটিস্ট চার্চ। এই যে একদম সামনে সবাই চলে এসছে এখানে প্রেয়ার করতে। লংডিংয়ের এটাই হচ্ছে সবচেয়ে বড় চার্চ। আর এইদিকে আর একটা চার্চ আছে, ওটা হচ্ছে ক্যাথলিক চার্চ। তো ব্যাপটিস্টদের সম্পর্কে ছোট্ট একটা তথ্য আমি যেটা শুনলাম সেটা আপনাদের একটু বলি। এটা হচ্ছে ওনাদের রোজ 10 টাকা করে জমা করতে হয়, জমা করে মানে নিজেদের কাছে গুছিয়ে রাখতে হয় ঠাকুরের নামে, ক্রাইস্টের নামে, এবং সেটা রবিবারে গিয়ে প্রেয়ারের দিন এখানে এসে জমা দিতে হয়। এটা কিন্তু সিস্টেম এখানে। তো এই যে হচ্ছে চার্চ, চার্চে সবাই দেখুন ভিতরে গিয়ে বসছে, সবাই অলরেডি বসে পড়েছে প্রেয়ার করার জন্য। তো এখন এই চার্চের মধ্যে মেয়েরা মিলে সবাই মিলে গান করছে, এক সুরে একভাবে। ক্রাইস্টেরই কোনো গান হবে, তো সেই গানটা আপনাদের একটু শোনাবো। দেখুন কত সুন্দর সুরের গান। তো এই যে তাদের গান চলছে, গানের পরে এখানে প্যাস্টার আসবে, প্যাস্টার এসে তারপরে প্রেয়ার হবে। তো ক্যাথলিক চার্চে যিনি প্রধান হয় তাকে তো ফাদার বলা হয়। এবার ফাদারেরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আর কিন্তু যেটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের ভেতরে কিন্তু প্যাস্টার থাকেন।
তো এখানে প্যাস্টার একটু পরে এসে প্রেয়ার করবেন। প্রথমে তো একটু গান চলছে, তো আমি ওখান থেকে চলে আসলাম। ওখানে ডিস্টার্ব হতে পারে, ক্যামেরা ট্যামেরা এসব একটু কেমন দেখা যায় প্রেয়ারের মাঝখানে। তো ওখান থেকে আমি একটু সামনে চলে এসেছি, সবাই মিলে যাচ্ছে, এই যে দেখুন প্রেয়ার করতেই যাচ্ছে। তো এই যে এইখানের থেকে দেখুন, এইটা হচ্ছে ক্যাথলিক চার্চ আর এইদিকে হচ্ছে ব্যাপটিস্ট চার্চ। আমি আপনাদের এই ব্যাপটিস্ট চার্চের দিকে নিয়ে গেছিলাম, এখানে লোকজন নেই বলে এখানে আমি যাইনি। আর এই যে দেখুন সবাই যাচ্ছে প্রে করতে। এই লংনিং শহর সম্পর্কে আপনাদের একটা দারুণ তথ্য দিই, সেটা হচ্ছে আমি কালকে এখান দিয়ে ঘুরছিলাম এবং একজন বাঙালি দাদার সাথে আমার পরিচয় হয়েছিল। ওই দাদার বাড়ি হচ্ছে ত্রিপুরায়, দাদার হচ্ছে শম্ভু দাস। তো ওই দাদার কাছ থেকে অনেক কিছু জানলাম। যে আমি শুনছি যে এইখানকার মানুষের কাজ সেরকম কোনো নেই, মানে এরা যে বড় কোনো বিজনেস চালায় সেরকম কিছু না, বড় বিশাল চাকরি করে সেরকম না। বেশিরভাগ মানুষ একটা ভালো লাইফস্টাইলে তারা জীবন কাটায়। এবার কিছু মানুষ তো গরিব আছে, তবে এই মেইন সুন্দরভাবে জীবন কাটানোর পিছনে রহস্যটা কি, পয়সা আসে কোথা থেকে? আসল যে কারণ, এই যে আমি ইউটিউব করতে এত দূরে চলে এসেছি, এখানে সেরকম বড় এরকম ইউটিউবের পেছনে এরা এরকম ইয়ে করে না। এরা এদের স্টেট থেকেও বেরোয় না, এরা এখানেই মানে আবদ্ধ। যেরকম বাঙালিরা কোথায় কোথায় যাচ্ছে কাজ করতে, বিহারিরা কোথায় কোথায় যাচ্ছে কাজ করতে, কিন্তু নর্থ ইস্টের যারা লোকজন আছে না, এরা কিন্তু এদের ডিস্ট্রিক্ট থেকেই এরা বেরোয় না। রাজ্য তো অনেক দূরের কথা, তো পয়সাটা আসে কোথা থেকে? তো কালকে দাদার সাথে আলোচনা করছিলাম। তো মেইন যে ব্যাপার হচ্ছে, কিছু মানুষ ব্যবসা করে, হালকা পাতলা ব্যবসা, সে ব্যবসার মধ্যে গোনে না যে তার থেকে বিশাল পয়সা হতে পারে, সেরকম না। আর চাকরি করে কিছু মানুষ এখানে স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দু একটা ফ্যামিলিতে করে। কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং রাজ্য সরকার থেকে, এদের যে স্টেট গভর্নমেন্ট আছে সেখান থেকে না এরা বিভিন্ন স্কিমের লাভ পায়, বিভিন্ন স্কিম থেকে এদের পয়সা আসে। সেটা বছরের কিছুভাবে পয়সা আসে, মাসের কোনোভাবে পয়সা আসে। মানে গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এদেরকে না ডাইরেক্ট একটা পয়সা দেয়, বিভিন্ন স্কিমের মাধ্যমে পয়সাটা দেয়। তো সেইটার জন্য কিন্তু এই মানুষগুলো লাভ হয় এবং তার জন্য এরা কিন্তু ভালোভাবে একটা জীবন চালাতে পারে। তারপরে আপনি নর্থ ইস্টে এসে দেখবেন আরও কিছু ব্যাপার যেটা আপনি অন্য কোথাও দেখবেন না। যে আমাদের বাঙালি হোক, বিহারি হোক, মারাঠি হোক, বাইরের যে কোনো মানুষের সাথে মিশলে বোঝা যায়, বা এটা স্বাভাবিকভাবে আমাদের একটা মানসিক চিন্তা ভাবনা যে আমরা ইনকাম করব, শুধু না আমরা ইনকাম করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানব সভ্যতায়। কিন্তু নর্থ ইস্টে এসে দেখবেন এদের কিন্তু এরকম কোনো একটা ব্যাপার না যে বিশাল কিছু রাখতে হবে। এরা নিজের জীবনটা সুন্দর করে চালায়, যে বাচ্চাদের জন্য গোছাবো, মেয়ের পড়াশুনো আছে, বিয়ে আছে, তার জন্য রেখে যাব, সংসারে অনেক প্ল্যান আছে, এইসব কিন্তু এরা ভাবে না। এই না ভাবার কারণটাই মনে হয় মাসে মাসে যে একটা সুন্দরভাবে পয়সা আসছে গভর্নমেন্ট থেকে, এইটা হতে পারে। এদের এদিকে আসলে আপনি বুঝতে পারবেন। তবে সবার তো এরকম হয় না যে সবাই আমরা রাখবো না, তবে বেশিরভাগ মানুষের কিন্তু এরকম, প্রচুর মানুষ এরকম আছে এর মধ্যে যারা ঠিকঠাকভাবে সেভিংস করে, তাদের ভবিষ্যতের জন্য ভাবে। কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যাদের ভবিষ্যতের কোনো প্ল্যান নেই, তারা আজকে কীভাবে খাচ্ছে আর কালকেরটা তারা ভাবেই না। এইভাবে কিন্তু নর্থ ইস্টের মানুষ এইভাবে চলছে। শহরের মানুষগুলো যারা একটু ডেভেলপ জায়গার মানুষ, তাদের কিন্তু অনেক চিন্তাধারা পাল্টেছে। কিন্তু আপনি যদি একটু রিমোট এরিয়া আসেন, তারা কিন্তু এরকমভাবেই ভাবে। আর এই যে আমি বললাম না যে এরা এত লাক্সারি ভাবে থাকে কী করে, টাকা এত ওড়ায় কীভাবে, তার একটা ছোট্ট আমি একটা উদাহরণ দিই। এখানে এই শহরের মধ্যে 46টা মদের দোকান আছে। এবার সেই মদের দোকানে এত পরিমাণে এরা মদ কেনে, কালকে আমার আরেকটা দাদা এখানে একটা হিসাব দিচ্ছিল। তো এরা নাকি দিনে পার ডে মিনিমাম 30,000 টাকার মদ এরা কেনে, 30,000 টাকা ডেইলি। আর আপনি গড়ে 40টাই দোকান ধরুন, তাহলে 40 × 30 মানে প্রায় 12 লাখ টাকার মদ এরা দিনে খায়। এই শহরে কটাই বা লোক খায় 12 লাখ টাকার মদ দিনে খায়। আর একটা ব্যাপার, যে মদের দোকানগুলো আছে সেই দোকানগুলো একটারও মালিক এই অরুণাচলের ট্রাইবালসরা না, সেখানে এসে লাভ করছে বিহারিরা, আসামের মানুষেরা, এদের কিন্তু দোকান। কিন্তু এরা এসে তো এখানে ডাইরেক্ট দোকান খুলতে পারবে না, কারণ লাইসেন্স লাগবে। এই লাইসেন্সটা কিন্তু এদের এখান থেকে, মানে যারা ট্রাইবাল লোক আছে, অরুণাচলের যারা লোকাল ট্রাইবাল আছে, তাদের কাছ থেকে এটা জোগাড় করছে, মানে লাইসেন্সটা জোগাড় করছে। আর লাইসেন্সের দরুন সেই মানুষটাকে দিচ্ছে মাত্র 15,000 টাকা পার মান্থ, আর সে ইনকাম করে নিচ্ছে কত লাখো লাখো টাকা। এদের না সেই বিজনেস সম্পর্কে সেই গভীরতা বা সেই ফিলিংস, সেই অনুভূতি এদের এখনও হয়নি।
এরা বিজনেস সম্পর্কে বোঝেই না। আপনি যখনই নর্থ ইস্টের দিকে আসবেন, সেভেন সিস্টার ঘুরবেন, সেভেন সিস্টারের মধ্যে আসাম আর ত্রিপুরাটা ধরলে হবে না, আবার ওখানকার লোক ওখানেই চালাচ্ছে। কিন্তু এই অরুণাচল এবং নাগাল্যান্ড, মিজোরামেও এই জায়গার মানুষের যখন আপনি দোকানপাট দেখবেন, দোকানে বেশি কাজ করে হচ্ছে দোকানদার। আমি মিজোরামে গিয়েও তো দেখেছি বিহারিরা প্রচুর, আসামের মানুষ প্রচুর, মানে এখানকার মানুষ ব্যবসাই বোঝে না, সব বাইরের লোক এসে এখানে এসে ব্যবসা করে নিচ্ছে। সেরকম আপনি মদের দোকানের মতন একটা দোকান, অ্যালকোহল কনজিউম করে সেরকম একটা দোকান, সেখান থেকে লাখো লাখো টাকা ইনকাম। তাই এরা বোঝেই না, এদের নামে লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্সের ধরুন মাত্র 15,000 টাকা করে ভাড়া পায়, তাতেই এরা খুশি। তো এরকম হচ্ছে ব্যাপার, এদের ব্যবসা সম্পর্কে সেরকম কিন্তু বিশাল একটা নলেজ টলেজ সেরকম নেই। আর এরা টাকা যে খরচ করে না, তাও না, টাকা বিশাল পরিমাণে টাকা খরচ করে। এখানে এদের মানে কালচার, এদের পোশাক পরিচয়, এদের গাড়ি টাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন মোটামুটি মানে একটা হেভি টাকা এরা খরচ করে। তো এবার হুট করে দেখা হয়ে গেল সেই শম্ভু ভাইয়ের সাথে। কালকে আপনাদের সাথে দেখা হয়েছিল সন্ধ্যাবেলা, আমরা অনেক কথা বলছিলাম। তো শম্ভু ভাইয়ের একটা হোটেল আছে, আপনাদের কালকে বলেছিলাম। তো হোটেলের জন্য মাছ লাগবে, সেই মাছ আনতে যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি, চলুন। তো এই যে সেই কলোনিতে চলে এসেছি যেখান থেকে ওই ভাই মাছ কিনবে। এই কলোনিটার নাম হচ্ছে SSB কলোনি। একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখুন। আর এই যে হচ্ছে মাছের দোকান, এখান থেকে মাছ নিয়ে যাবে। এই মাছগুলো আসে মেইনলি তিনসুকিয়া থেকে। আর এই যে রুই মাছ হচ্ছে 200 টাকা করে, হ্যাঁ আমাদের মতনই দাম। দাম খুব একটা বেশি না। এ পাঙাশ কত করে ভাই? পাঙাশ 200। তুমি কোথা থেকে, কোন জায়গার মানুষ? আসাম? আসামের মানুষ। এই যে আপনি যেটা বলছিলাম, এই জায়গার মানুষ কিন্তু ব্যবসায়ী, এই লোকাল মানুষ কিন্তু একদমই নেই। বেশিরভাগ বাঙালি, আসামের আছে, তারপরে বিহারের মানুষ আছে, তারাই কিন্তু এখানে মূলত ব্যবসা করে। এই দেখুন আর একটা দোকানে এসেছি। আপনি কোন জায়গা দাদা? আসাম। সবাই আসাম? একই জায়গার। একই জায়গার মানুষ। আচ্ছা আচ্ছা। আচ্ছা লাল চা নেই না দাদা? কিছু খাবেন? না 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 দাদা, ঠিক আছে। আর এখানে কুকুরগুলো দেখুন, এত লোম হয় গায়ে এবং সাইজে একটু ছোট ছোট হয়, বেশি উঁচু হয় না এরা। আর এত পরিমাণে লোম হয়, ঠান্ডার জন্য কিন্তু এদের গায়ে এত লোম। কত লোমের গায়ে, এটা কিন্তু এই জায়গার দেশি কুকুর। তো সকালবেলায় দেখুন লংডিংয়ে এরকম মার্কেট শুরু হয়েছে, সবেমাত্র মানুষগুলো আসলো, সবেমাত্র বসছে। আর এখানে কচু না ভীষণ ফেভারিট, এই কচুতে গলা ধরে না, কারণ এই কচুগুলো আমাদের কচুতে নিচে যেমন জল থাকে, তো এখানে পাহাড়ি এরিয়া, কোনো জলের ইয়ে নেই, এই জন্য একটুও গলা ধরে না। আর এই দেখুন, এই যে হচ্ছে ওনাদের হচ্ছে ক্ষেতের অরেঞ্জ, 50 টাকা। আর এই যে আপনারা যে ঘট কচুর যে নাম শুনেছেন না, এই যে কিন্তু অরিজিনাল ঘট কচু। এই যে এই দেখুন ঘটের মতন, এই নর্থ ইস্টেই একমাত্র খাঁটি ঘট কচু আপনারা দেখতে পারবেন। আর এইদিকে এই যে সব মুরগি নিয়ে এসছে, চিকেনও এখানে বেশ ফেমাস। আর এখানেও দেখুন এই যে কমলা লেবু আপনারা দেখতে পাচ্ছেন, এই কমলা লেবুগুলো ওনাদের নিজের বাগানের কমলা লেবু। আর এই যে দেখুন, এই যে কলার যে ভেতরে থোর হয় না, সেই থোর নিয়ে এসছে। দেখুন একদম ছোট ছোট কলা গাছের, কচি কচি। আর একটা জিনিস দেখবেন, এনারা না সব কিছু বেশি কচি কচি খায়। দেখুন এটাও বেশ কচি, এগুলোও কচি। যত শাকসবজি নর্থ ইস্টে দেখতে পারবেন কচি খায়, তার মেইন কারণ হচ্ছে এনারা না বেশি সিদ্ধ খায়। তো একটু যদি সেই সবজিটা একটু বেশি পোক্ত হয়ে যায়, তো ভালো করে সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে, এই জন্য এনারা বেশি কিন্তু কচি সবজি খায়। এখানে কালকে শিম বিক্রি হচ্ছিল, একদম ছোট ছোট কচি কচি শিম। আজকে তো এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি। আর এই দেখুন এইগুলো হচ্ছে ওনাদের বাগানের, এই যে এই লেবুগুলো ওনাদের বাগানের লেবু, ওনাদের নিজের ক্ষেতের লেবু এখানে নিয়ে এসছে। এইগুলো কিন্তু এই যে 50 টাকা। আমি এখান থেকে 100 টাকার এই যে লেবু নিয়ে নিলাম। লেবুগুলো অত্যন্ত সুন্দর, এই যে 9টা লেবু দিয়েছে আমাকে টোটাল। আর এই দেখুন সবগুলো বেশ সুন্দর। আর লাস্টে আমি এইটা নিয়েছি, মানে এটা আমাকে দিয়েছে লাস্টে, ফ্রি দিয়েছে, বলছে এটা খেয়ে দেখুন। তো চলুন এটা খেয়ে দেখি। यार ये तो बहुत अच्छा है, सच में अच्छा है। थोड़ा थोड़ा खट्टा लग रहा है लेकिन अच्छा है स्वाद। कुछ खट्टा भी है, थोड़ा थोड़ा खट्टा है। খুব সুন্দর লেবুগুলো, অল্প অল্প টক। এই টকটা আমার মনে হয় একদম কেটে দেবে বাড়ি 1-2 দিন রাখলে। এটা একদম ওনরা ক্ষেত থেকেই তুলে নিয়ে আসে, তারপরে এনে বিক্রি করছে। তো এই দেখুন এতে করে নিয়ে আসে, টকরিতে করে।
এই যে। তো এবার একটা হোটেলে এসেছি, এখান থেকে নিরামিষ ভাত খাচ্ছি। তো ডাল সবজি ভাত আছে, আর এদের একটা ফেমাস জিনিস এরা ট্র্যাডিশনালি খায়, সেটা হচ্ছে লাই পাত্তা, যেটা আমি আপনাদের দেখিয়েছি বাজারে গিয়ে। সেই লাই পাত্তা সিদ্ধ, তার মধ্যে নুন হলুদ কিছুই না, জাস্ট সিদ্ধ। সেটা ওই ভাতের সাথে বা ডালের সাথে আপনারা গড়িয়ে খেতে পারেন, সেটা দারুণ লাগে। তো এখান থেকে খেয়ে তারপরে আমি টিস্সার দিকে যাব, যে দিদিদের জন্য আমি শাড়ি নিয়ে যাচ্ছি, সেই বাড়ির দিকে যাব। চলুন। তো এবার একটা হোটেলে এসেছি, এখান থেকে নিরামিষ ভাত খাচ্ছি। তো ডাল সবজি ভাত আছে, আর এদের একটা ফেমাস জিনিস এরা ট্র্যাডিশনালি খায়, সেটা হচ্ছে লাই পাত্তা, যেটা আমি আপনাদের দেখিয়েছি বাজারে গিয়ে। সেই লাই পাত্তা সিদ্ধ, তার মধ্যে নুন হলুদ কিছুই না, জাস্ট সিদ্ধ। সেটা ওই ভাতের সাথে বা ডালের সাথে আপনারা গড়িয়ে খেতে পারেন, সেটা দারুণ লাগে। তো এখান থেকে খেয়ে তারপরে আমি টিস্সার দিকে যাব, যে দিদিদের জন্য আমি শাড়ি নিয়ে যাচ্ছি, সেই বাড়ির দিকে যাব। চলুন। তো এবার একটা হোটেলে এসেছি, এখান থেকে নিরামিষ ভাত খাচ্ছি। তো ডাল সবজি ভাত আছে, আর এদের একটা ফেমাস জিনিস এরা ট্র্যাডিশনালি খায়, সেটা হচ্ছে লাই পাত্তা, যেটা আমি আপনাদের দেখিয়েছি বাজারে গিয়ে। সেই লাই পাত্তা সিদ্ধ, তার মধ্যে নুন হলুদ কিছুই না, জাস্ট সিদ্ধ। সেটা ওই ভাতের সাথে বা ডালের সাথে আপনারা গড়িয়ে খেতে পারেন, সেটা দারুণ লাগে। তো এখান থেকে খেয়ে তারপরে আমি টিস্সার দিকে যাব, যে দিদিদের জন্য আমি শাড়ি নিয়ে যাচ্ছি, সেই বাড়ির দিকে যাব। চলুন।